নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদেরকে স্বাগত জানাই। আমি বিভূতি মজুমদার। প্রথমেই সংবাদ শিরোনাম। বরাকের জন্য একটি কথাও বললেন না মোদি, সাংবাদিক সম্মেলন করে তোপ সুস্মিতা। দশ মার্চ পদত্যাগের পর এখন আবার কিসের বহিষ্কার, সাংবাদিক সম্মেলন করে বললেন দিলীপ পাল। 23 মার্চ বড়খলায় প্রচারে আসছেন যোগী আদিত্যনাথ, জানালেন প্রার্থী অমলেন্দু দাস। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করুন ভিটিভি নিউজ শিলচর এবং ফেসবুকে লাইক করুন ভিটিভি শিলচর পেজে। আর আমাদের বিনোদনমূলক অনুষ্ঠানগুলো দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ভিটিভি শিলচর, আমাদের ওয়েব পোর্টাল www.vtvnewsonline.in। আমাদের ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9401543245 নম্বরে। ধন্যবাদ। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। 2015-16 সালে যেখানে আসামের স্থান গ্রোথ রেটে 2 নম্বরে ছিল, ঠিক সেখানে এখন আসামের স্থান 20 নম্বরে এবং পার ক্যাপিটা ইনকামে 2015-16 সালে আসামের স্থান যেখানে ছিল 3 নম্বরে, সেখানে বর্তমানে আসামের স্থান রয়েছে 26 নম্বরে। এটা বলছে সরকারি তথ্য। শুক্রবার জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে একথা বললেন কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব। বললেন, বরাক সফরে এসে বরাকের জন্য একটা কথাও বললেন না নরেন্দ্র মোদি। সম্মেলনে প্রধানমন্ত্রী এবং বিজেপি দলকে কটাক্ষ করে সুস্মিতা দেব আরও বলেন, জানিয়েছে কিভাবে জানিয়েছে? ভোটের মাধ্যমে। 2টা লোকসভা কনস্টিটুয়েন্সি বিজেপির এমপি জিতিয়ে দিয়েছে এবং আই থিঙ্ক 8 জন এমএলএ ভারতীয় জনতা পার্টির এসছে। প্রথম কথা উনি যেটা বলেছেন যে কংগ্রেস আসামকে কোনোদিনই উন্নত করতে পারেনি এবং আসামকে বঞ্চিত রেখেছে, বাকি দেশের থেকে বিচ্ছিন্ন রেখে আসাম 15 বছর গভর্নেন্স করেছে। সুপ্রিয়া শ্রীনাথজি যে ফিগারটা দিচ্ছে, এটা আমাদের ফিগার না, দিস ইজ গভর্নমেন্ট ডেটা। আজকে দিল্লিতেও আমাদের সরকার নেই, আসামেও আমাদের সরকার নেই। এই ডেটাটা যতীন্দ্রদা আপনাদের সঙ্গে শেয়ার করবে যে গ্রোথ রেট 2015 আর 16তে আমরা সমস্ত দেশের মধ্যে দ্বিতীয় নাম্বার ছিলাম। উই ওয়ার সেকেন্ড র্যাঙ্কিং ইন গ্রোথ, যেটা জিএসডিপি বলে স্টেটের ক্ষেত্রে, এবং 2019 আর 20-এ আমরা 2 নম্বর থেকে আসাম রাজ্যকে 20 নম্বরে পেয়েছি। এই অঙ্কটা, এই তথ্যটা গুরুত্বপূর্ণ, কারণ একটা রাজ্যের উন্নয়ন দেখতে হলে অফিশিয়ালি ডেটা দেখতে লাগে। দিস ইজ অফিশিয়াল ডেটা, ইজন্ট ইট? ডেটা বাই ফ্রম দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা হলো ভারত সরকার সিএসও ডেটা। 2 নম্বর কথা, যদি আপনারা নিন গ্রোথ রেট অফ পিসিআই, মানে হাউ ডু আই সে, আয়, লোগों की ইন্ডিভিজুয়াল ইনকাম যেটা বলে, পার ক্যাপিটা ইনকাম, 2015-16তে আসাম রাজ্য 3 নম্বরে ছিল যখন আমাদের সরকার ছিল, কিন্তু 2019-20তে 26 নাম্বার র্যাঙ্কিং এসছে। এখানে বিজেপির অনেক বড় বড় নেতারা আছেন, 2 জন সাংসদ আছে। এই তথ্যটা ভারত সরকারের তথ্য আমি আজকে আপনাদের সম্মুখে রাখলাম। প্রধানমন্ত্রীর সেই মন্তব্যের আমি বলবো অপোজ করে যে আসামে ওরা আসামকে উন্নত করেছে। দিস ইজ গভর্নমেন্ট ডেটা অ্যান্ড বিজেপি মাস্ট ক্ল্যারিফাই দ্যাট হোয়াট ইজ দিস গভর্নমেন্ট ডেটা অ্যান্ড হাউ ডু দে রিফিউজ দিস গভর্নমেন্ট ডেটা। আরেকটা কথা আমি বলি যে বরাকের মাটিতে প্রধানমন্ত্রী এসে সুন্দর বক্তৃতা শুরু করেছেন, বাংলায় বলেছেন, আমি দেখলাম ইউটিউবে বা টেলিভিশনে। কিন্তু প্রশ্নটা হলো, উনি কয়েকটা ব্যাপার যেটা 2016তে ইস্যু করেছিলেন বা বাই ইলেকশনে ইস্যু করেছিলেন, সেটা নিয়ে উনি একটা শব্দ মুখে আনেননি। 5 ইয়ার্সে উনি সদিয়া ব্রিজ, ভূপেন হাজারিকা সেতু, সেই বলেছেন। বরাকের জন্যে দেশের প্রধানমন্ত্রী কালকে কোনো প্রতিশ্রুতি দিয়ে যাননি, নাথিং, জিরো। হিজ পারফরমেন্স, উনি 15 মিনিট না 13 মিনিটের বক্তৃতা দিয়েছেন, কিন্তু বরাকের জন্যে উনি কিছু বলেনি। হি স্পোক অন নট এ সিঙ্গল বার্নিং ইস্যু অফ বরাক ভ্যালি।
এটা এই রুমে যারা আছেন আপনারাও বুঝেন, আর এই রুমের বাইরে যারা জনসাধারণ আর ভোটার আছে ওরাও ভালো বুঝে। মানে আপনারা বর্তমান বরাকের কি আশা করে আপনার কংগ্রেস পার্টি? ইট ইজ ভেরি সিম্পল। আমি মনে করি যে আজকের দিনে, আজকে 19 তারিখ, আজকের দিনে আমরা বিজেপির থেকে এগিয়ে আছি। উই আর লিডিং ইন 10 to 11 সিটস অ্যাজ অফ টুডে। আশা 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 में कौन है पीछे? साधन ने एक प्रेस में कहा था कि कांग्रेस 2 बंगाली कैंडिडेट देके यहाँ पे बंगाली का दबदबा को खत्म करने का एक षड्यंत्र है, तो इसके ऊपर आपका क्या कहना है? देखिए, मैं आप लोगों को एक चीज़ बोलना चाहती हूँ। मैं आपसे ये कहना चाहती हूँ, जात पात भाषा धर्म के नाम पे अगर कोई बंटवारा करता है वो बीजेपी करती है। हमने ऐसे लोगों को चुना एआईसीसी के सर्वे के बाद, और जब सर्वे होता है, सर्वे सब भाषा के लोगों को पूछा जाता है, सब धर्म के लोगों को पूछा जाता है कि किसको देने से कांग्रेस जीत सकती है, किसको देने से, যেটা के बांग्ला গ্রহণযোগ্যতা बोले। तो हमने जब सर्वे के बाद जो 2 या 1 या 3 जो भी नाम आया, 5 सर्वेज हुई, उसके बेसिस पे दिया। भारतीय जनता पार्टी का तो काम ही है भाषा और धर्म के नाम पे बांटना, बंटवारे के ऊपर ही तो ये पार्टी चल रही है। पर कांग्रेस पार्टी कभी किसी जाति भाषा या धर्म के बीच में बंटवारा करके कभी ना टिकट देती है और ना चुनाव लड़ती है। ये हमारी परंपरा है। एक जब अगर मैं हिंदू सुष्मिता जी ने कहा जॉब्स पर, उसमें बताना चाहती हूँ कि जो रेशियो होता है जनसंख्या पर और सरकारी नौकरियों पर, वो असम में बहुत कम है। इन्होंने पंजाब का एग्जाम्पल दिया, राजस्थान, महाराष्ट्र, मध्य प्रदेश, हर जगह ये जो रेशियो है, जो अनुपात है वो ज़्यादा है, असम में बहुत कम है। बहुत सारी सरकारी नौकरियां खाली पड़ी हैं जो नहीं भरी जा रही हैं। हम सबसे पहले तो उस पर ध्यान केंद्रित करेंगे, और मैंने आपको पहले ही बोला था जो बाकी वेलफेयर स्कीम्स हैं उसमें मात्र 15 से 16 हज़ार करोड़ रुपए लगेगा, जो बजट का 1/10वां हिस्सा है, सिर्फ 1/10 ऑफ द बजट का हिस्सा है। और ये हो सकता है, ये सिर्फ हम खोखले वादे नहीं कर रहे हैं। इसीलिए हमने एक रियलिस्टिक टारगेट रखा है कि 5 लाख सरकारी नौकरियां पहले बनाएंगे और उससे बहुत सारी निजी क्षेत्र में नौकरियां बनेंगी। 5 लाख जॉब ओवर 5 years। हमने ऐसे लोगों को चुना एआईसीसी के सर्वे के बाद, और जब सर्वे होता है, सर्वे सब भाषा के लोगों को पूछा जाता है, सब धर्म के लोगों को पूछा जाता है कि किसको देने से कांग्रेस जीत सकती है, किसको देने से, যেটা के बांग्ला গ্রহণযোগ্যতা बोले। तो हमने जब सर्वे के बाद जो 2 या 1 या 3 जो भी नाम आया, 5 सर्वेज हुई, उसके बेसिस पे दिया। भारतीय जनता पार्टी का तो काम ही है भाषा और धर्म के नाम पे बांटना, बंटवारे के ऊपर ही तो ये पार्टी चल रही है। पर कांग्रेस पार्टी कभी किसी जाति भाषा या धर्म के बीच में बंटवारा करके कभी ना टिकट देती है और ना चुनाव लड़ती है। ये हमारी परंपरा है। एक जब अगर मैं हिंदू बंगाली हूँ, अगर मैं जाके पार्लियामेंट में बैठती हूँ, क्या मैं क्या हिंदी स्पीकिंग की प्रतिनिधि नहीं हूँ? क्या मैं माइनॉरिटी कम्युनिटी के प्रतिनिधि नहीं हूँ? क्या मैं ट्राइबल की प्रतिनिधि नहीं हूँ? क्या राजदीप राय जी एक कम्युनिटी के प्रतिनिधि है? तो फिर राजदीप राय जी घोषणा कर दें, तो राजदीप राय जी एक प्रेस मीट करके कह दें कि उनको हिंदी स्पीकिंग वोट नहीं चाहिए, उनको माइनॉरिटी वोट नहीं चाहिए, उनको ट्राइबल वोट नहीं चाहिए, वो बोल दें। मैं तो कह रही हूँ कि जब मैं लोकसभा और विधानसभा में बैठी हूँ, हर जाति हर धर्म की प्रतिनिधि बन के मैं बैठी हूँ, और आज तक अगर पार्टी भी चला रही हूँ तो हर धर्म हर जाति हर भाषा के इंसान की आवाज़ को उठाना मेरा काम है, विरोधी एक नेता होने के माने। ये दुख है कि जिस देश का संविधान कहता है हम सब समान हैं, उसकी धज्जियां भारतीय जनता पार्टी बार बार उड़ाती है। ये हमें दुख है और उनको क्षमा मांगनी चाहिए इसके लिए। আসাম বিজেপি চলছে সম্পূর্ণ কর্পোরেট ধাঁচে। এখন শুধু জি হুজুররাই দলে থাকতে পারবে। আসামে বিশেষ করে বরাক উপত্যকায় যে বিজেপি চলছে সেটা 2 নম্বর বিজেপি। এখানে প্রবীণ নেতাদের ইচ্ছে করে পরিকল্পিতভাবে অপমান করা হচ্ছে। বর্তমান বিজেপিতে নেই সেই সব আদর্শ। দিলীপ পাল সহ রাজ্য বিজেপির 15 জন নেতাকে আগামী 6 বছরের জন্য দল থেকে বহিষ্কারের পর শুক্রবার এই কথাগুলি বললেন দিলীপ পাল।
বৃহস্পতিবার সন্ধ্যায় আসাম প্রদেশ বিজেপির রাজ্যিক সাধারণ সম্পাদক তথা শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়ের স্বাক্ষর করা এক নোটিফিকেশনের মাধ্যমে দিলীপ পাল সহ রাজ্যের মোট 15 জন নেতাকে দল থেকে আগামী 6 বছরের জন্য বহিষ্কার করে বিজেপি। এরপর শুক্রবার নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলন করে নির্দল প্রার্থী দিলীপ পাল বলেন, তিনি তো 10 মার্চই পদত্যাগ পাঠিয়ে দিয়েছেন, তাহলে 8 দিন পর তাকে আবার কিসের বহিষ্কার করা হচ্ছে? পুরো কর্পোরেট স্টাইলে দল চলছে। ব্যক্তিগত পছন্দ অপছন্দ নেতাদের, সকল লিডারদের ব্যক্তিগত পছন্দ অপছন্দই বড় কথা। যারা তাদের জি হুজুর হতে পারবে, ইয়েসম্যান হতে পারবে, তারাই দলে থাকবে এবং নমিনেশন পাবে। এখানে সিন্ডিকেটের একটি বিশাল ভূমিকা ছিল। সবাই জানেন, আসামের মানুষ সবাই জানেন, এই বিষয়টা লুকোনো নেই। যারা সিন্ডিকেটের এই কালো কারবারে সহযোগ করতে পারবে, সহযোগী হতে পারবে, বর্তমান আসামের ভারতীয় জনতা পার্টিতে তাদেরই স্থান হবে। ভারতীয় জনতা পার্টি আমাকে 6 বছরের জন্য বহিষ্কার করলো দল থেকে, এবং সঙ্গে আরও 14 জন আছেন বিভিন্ন অঞ্চলের। খবরটা আমাকে যখন একজন দিলেন, সাংবাদিক বন্ধু দিলেন, আমি হাসবো না কাঁদবো সেটা বুঝে উঠতে পারি। কারণ ওটা গতকাল 18 তারিখ দেখলাম, স্বাক্ষর আছে আমাদের সম্মানীয় সাংসদ তথা রাজ্যিক সাধারণ সম্পাদক, বিশিষ্ট নেতা, বরাকের অবিসংবাদী নেতা ডক্টর রাজদীপ রায়। আমি 10 তারিখ, আপনারা ছিলেন, 10 তারিখ বেলা 2:40 মেইল করে, হোয়াটসঅ্যাপ করে রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বকে আমার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলাম, এবং এখানে জেলা কমিটিতে হার্ড কপি পাঠিয়ে দিয়েছিলাম 10 মার্চ বেলা 2:40। 8 দিন পর তাদের খেয়াল হলো আমাকে সাসপেন্ড করা, এক্সপেল করা। তো মানে বস্তুপক্ষে তারা দিশেহারা, যেটা বলছি সেটাই। নিজের জয় সম্বন্ধে 100% দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে দিলীপ পাল বলেন, দলের আভ্যন্তরের অনেকেরই সমর্থন রয়েছে তার সাথে, সাথে আছেন শিলচরের জনসাধারণ। তাই দিশেহারা হয়ে দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে নানা ভ্রান্ত কথা ছড়ানো হচ্ছে। তবে নির্বাচনে তার জয় নিশ্চিত বলে মন্তব্য করেন তিনি। প্রায় 40,000 প্রাথমিক সদস্য আছে, কার্যকর্তা আছেন। 90% তাদের দেহ পড়ে রয়েছে পার্টি অফিসে, বিজেপির দলীয় অফিসে। মন কিন্তু দিলীপ পালের হৃদয়ে, মনে দিলীপ পাল, হৃদয়ে দিলীপ পাল। আপনারা পরখ করে নেবেন সেটা। কারণ আমি 37 বছর বিজেপির সঙ্গে জড়িত ছিলাম, এবং বিশেষ করে গত প্রায় 10-11 বছর মিউনিসিপ্যালিটি কমিশনের জনপ্রতিনিধি হিসেবে ছিলাম। তো আমি তাদেরকে আবার নিজের মানুষ হিসেবে, আত্মীয় হিসেবে আমি তাদেরকে দেখেছি, তাদের জন্য কাজ করেছি, তাদেরকে নিয়ে কাজ করেছি। সেরা আমার আপনজন, ওরা আমাকে সাহায্য করছেন তারা বিভিন্নভাবে, কেউ প্রকাশ্যে, কেউ অপ্রকাশ্যে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর আমি আশাবাদী যে শিলচরে আমরা বিশাল ভোটের ব্যবধানে জিতব। বড়খলায় নির্বাচনী প্রচার তুঙ্গে। আগামী 23 মার্চ বড়খলার বিজেপি প্রার্থী অমলেন্দু দাসের হয়ে নির্বাচনী প্রচারে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুক্রবার ডলুতে বিজেপির বড়খলা মণ্ডল কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে অনুষ্ঠানের বিস্তারিত কার্যসূচি তুলে ধরেন প্রার্থী অমলেন্দু দাস। তিনি বলেন, ওই দিন হাতিচড়া জিপির হাতিচড়া বাগানের খেলার মাঠে যোগীজির সব নির্বাচনী সভা অনুষ্ঠিত হবে।
অমলেন্দু দাস ওই দিনের সভায় বিজেপি কর্মীদের উপস্থিতি কামনা করেছেন। তার আশা সভায় কম করেও 20,000 মানুষের সমাগম হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির বড়খোলা মণ্ডল সভাপতি অরিন্দম নাথ, উপসভাপতি ধনঞ্জয় দাস, সাধারণ সম্পাদক অজিত দাস, সম্পাদক কল্লুলজিৎ চক্রবর্তী প্রমুখ। 23 মার্চ বড়খোলার হাতিচড়া জিপির হাতিচড়া বাগান মাঠে আমাদের তারকা প্রচারক স্টার ক্যাম্পেনার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী শ্রদ্ধার যোগী আদিত্যনাথ আসবেন। এই সভায় বড়খোলাকে বিশেষ করে লক্ষ্য রেখে প্রচারের বক্তৃতা রাখবেন। তার সাথে সাথে অন্যান্য রাজ্যের অন্যান্য মুখ্য বক্তারা আসবেন। এইখান থেকেই আমাদের বড়খোলা সমষ্টির মূল প্রচার তুঙ্গে ওঠার দিশায় চলবে। আপনাদের মাধ্যমে বিশেষ করে বড়খোলার জনগণকে আহ্বান করি, যোগী আদিত্যনাথজির এই নির্বাচনী প্রচার সভায় বড়খোলার হাতিচড়া জিপির হাতিচড়া বাগান মাঠে যেন সবাই উপস্থিত থাকেন। সমষ্টির বাইরে দূর দূরান্ত থেকে লোক নিশ্চিতভাবে আসবেন। যোগী আদিত্যনাথজি একজন ব্যক্তিত্ব, যার বক্তৃতা শোনার জন্য দূর দূরান্ত থেকে লোক আসেন এবং আমরা 23 তারিখের এই নির্বাচনী প্রচার সভায় যোগী আদিত্যনাথের বক্তৃতার দিনে আমরা আশা করছি বড়খোলা অঞ্চল থেকে অন্তত 18 থেকে 20,000 জনগণ সেখানে উপস্থিত থাকবেন। শিলচরে পৌরসভাকে উন্নীত করে কর্পোরেশনে রূপান্তর, পানীয় জলের সুবন্দোবস্ত করাসহ বিভিন্ন পরিকল্পনা নিয়ে নির্বাচনী ময়দানে ঝড় তুলতে শুরু করেছেন শিলচর আসনের বিজেপি দলের প্রার্থী দীপায়ন চক্রবর্তী। শুক্রবার বিকেলে শিলচর তারাপুর দুর্গানগরে এক নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন তিনি। এতে প্রার্থী দীপায়ন চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ নমিনী পুলক দাস, পঞ্চায়েত সভানেত্রী শম্পা দাস, আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা পাপড়ি কর্মকার, জিপি মেম্বার তপন কুমার দাস প্রমুখ। সবাই বক্তব্য রাখতে গিয়ে দীপায়ন চক্রবর্তী বলেন, প্রথম অবস্থায় আমার মাথায় রয়েছে যে শিলচর শহর পৌরসভাতে আমরা জানি যে 28টি ওয়ার্ড রয়েছে। আমার একটা স্বপ্ন রয়েছে এই পৌরসভাকে কি করে আপগ্রেড করে কর্পোরেশনে নেওয়া যায়। তাহলে শিলচর শহর তথা শিলচরের পার্শ্ববর্তী কিছু জিপি এরিয়া মিলিয়ে আমরা যদি সেটাকে বর্ধিত করি তাহলে একটা সুবিধা হবে যে আমরা কর্পোরেশনে যাব, 40-45টা যদি আমাদের ওয়ার্ড হয়ে যায়, আর সাথে সাথে শিলচর বর্ধিত হলে কিছু অফিস শিফট করে আর সেখানে যানজট এড়ানো সম্ভব হবে। তো দুটা কাজ একসাথে হয়ে যাবে, যানজটের সমস্যা আর আমাদের কর্পোরেশনে নিয়ে যাওয়া। পরবর্তীকালে আপনারা লক্ষ্য করেছেন যে পানীয় জলের সুব্যবস্থা এখন পর্যন্ত সরকার আমরা করতে পারিনি। আমাদের সরকার চেষ্টা করেছে 1999 ইংরেজিতে কেন্দ্র সরকার জলধারা প্রকল্পের মাধ্যমে 80% টাকা আমরা সেদিন দিয়েছিলাম, কিন্তু কংগ্রেস গভর্নমেন্টে থাকায় এই টাকা লুটে পুটে খেয়েছে। অনেক জায়গায় গ্রামগঞ্জে এই ট্রিটমেন্ট প্ল্যান্টগুলো হয়েছে কিন্তু অপরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আমাদের সরকার, মোদিজি নেতৃত্বাধীন সরকার, ওনারা জল মিশন নামে এই প্রকল্পগুলোকে আবার আপগ্রেড করার চেষ্টা করছেন। তো তার মাধ্যমে আপনারা একটা ডেট ফিক্স করে দেবেন, একটা সময় নির্ধারিত করে দেবেন যে বিধায়ক এতদিনের মধ্যে এই কাজগুলো সম্পন্ন করতে হবে। আমি আপনাদের আদেশ নিয়ে এই কাজগুলো করব। ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন, আপনারা জানেন আমাদের এখানে খেলাধুলার অনেক মান রয়েছে। ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন অধুরা রয়েছে। আমাদের ডক্টর রাজদীপ রায়, ওনার সম্পর্ক রয়েছে, কেন্দ্রের সম্পর্ক রয়েছে, মাননীয় হিমন্ত বিশ্ব শর্মার সাথে সম্পর্ক রয়েছে। এই অটোমেটিক সাথে সম্পর্ক থাকার সুবাদে আমি মনে করি, আর এমপির সাথে আমার সুসম্পর্ক রয়েছে, আমি মনে করি এমপি এমএলএ একসাথে হলে একটা টিম ওয়ার্ক হবে আপনাদেরকে সাথে নিয়ে, আর ডিএসএ যে অধুরা কাজ সেটাকে আমি সম্পন্ন করার চেষ্টা করব।
শুক্রবার সোনাবাড়িঘাটে এক নির্বাচনী জনসভা করেন সোনাই আসনের বিজেপি দলের প্রার্থী আমিনুল হক লস্কর। বললেন, তার কার্যকালে সোনাই সমষ্টিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়নি, কখনো আসতে হয়নি সিআরপিএফ বাহিনীকে, আর এটাই প্রমাণ করে যে সোনাইয়ে বর্তমানে অপরাধী শূন্য। এছাড়াও এই সভায় সমষ্টিতে করা তার বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরেন তিনি। সভায় উপাধ্যক্ষ আমিনুল হক ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়কের মুখপাত্র মাহমুদ হোসেন লস্কর, সোনাই সমষ্টির বিজেপি দলের প্রভারী শশাঙ্ক শেখর দাস, রামেশ্বর শর্মা সহ অন্যান্য দলীয় কর্মকর্তারা। আমিনুল হক লস্কর ওনার 5 বছরের কার্যকালে অন্তত কম হলেও 4 বছর উনি সোনাই সমষ্টিতে ডেইলি এসেছেন। উনি জনগণের সুখে দুঃখে, আপদে বিপদে, নিমন্ত্রণ বাড়িতে, খেলাধুলায়, সভা সমিতি, যেভাবে আপনারা বলুন, ওনাকে অন্তত 4 বছর আপনারা পেয়েছেন 5 বছরের মধ্যে। আর বিগত দিনের বিধায়করা 5 বছরের মধ্যে হয়তো 50 দিন আমরা পাইনি। গতিকে বন্ধুগণ, আমি আপনাদের অনুরোধ করব, যারা আজকের দিনে সোনাই সমষ্টিতে হিন্দু মুসলিমের রাজনীতি খেলতে চায়, সেই স্বপ্ন সোনাই সমষ্টিতে এবার পূর্ণ হবে না। কারণ সোনাই সমষ্টির মানুষ, হিন্দু মানুষ, মণিপুরী মানুষ, মুসলমান মানুষ, খ্রিস্টান মানুষ, সর্বধর্মের মানুষ রাজনৈতিক সচেতন। সোনাই সমষ্টিতে 5 বছরের ভিতরে একদিন সিআরপি ডাকতে হয়নি। সোনাই সমষ্টিতে 5 বছরের ভিতরে একদিন সিআরপি ডাকতে হয়নি। সোনাই সমষ্টিতে ম্যাট্রিক পরীক্ষা বলেন, হায়ার সেকেন্ডারি বলেন, ডিগ্রি পরীক্ষা বলেন, এক সময় আর সিআরপি ডাকতে হয়নি। কারণ সোনাইতে মানুষ ভালো হয়ে গেছে। কারণ খুব সংখ্যক মানুষ উচ্ছৃঙ্খল থাকে। আগে রাজনৈতিক প্রশ্রয় থাকার কারণে এরা উচ্ছৃঙ্খল থাকতো। আমি কিন্তু এরকম কোন উচ্ছৃঙ্খল ব্যক্তিকে আমি কোনোদিন প্রশ্রয় দিইনি। এর জন্য সোনাই সমষ্টিতে সিআরপি ডাকতে হয়। শুক্রবার তৃণমূল কংগ্রেসের মিছিল অনুষ্ঠিত হল সোনাইয়ে। দলীয় প্রার্থী শান্তিকুমার সিংহকে নিয়ে প্রচুর দলীয় কর্মী ও সমর্থকরা এই মিছিলে সামিল হন। প্রার্থী শান্তিকুমার সিংহের বাড়ি থেকে বের হয় মিছিলটি। দনেহরি এলাকা পরিদর্শন করে দলীয় কর্মী সমর্থকরা শান্তিকুমারকে জয়ী করার আহ্বান জানান। বক্তব্য রাখতে গিয়ে শান্তিকুমার সিং ভূমিপুত্র হিসাবে সোনাইর জনগণের আশীর্বাদ কামনা করেন। তিনি বলেন, এবার সোনাই জনগণ বহিরাগতদের ভোট দেবেন না। ধর্মনিরপেক্ষ দল তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন জনগণ। নিজের জয় নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি। আমার গ্রাম এবং আমার যে পঞ্চায়েত এলাকা, সেখানের সব জাতি, সব ধর্মের তৃণমূল কংগ্রেসের সমর্থকদেরকে নিয়ে আমরা ঘরে ঘরে গিয়ে আমাদের ভোট আবেদন তৃণমূল কংগ্রেস প্রার্থীকে সমর্থন করার জন্য। মুসলিম মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করল সোনাইর মহিলা কংগ্রেস কমিটি। শুক্রবার বারিকনগরে জমায়েত হয় মহিলা কংগ্রেসের কর্মকর্তারা। হিমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ স্লোগান দেন। তারা বলেন, রাজনীতির স্বার্থে মুসলিম মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন হিমন্ত বিশ্ব শর্মা। এই মন্তব্যের তীব্র নিন্দা জানান তারা। এ ধরনের মন্তব্যের জন্য মুসলিম মহিলাদের কাছে ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানান তারা। ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন মহিলা কংগ্রেসের সভানেত্রী তাহেরা বেগম মজুমদার, নাসিমা বেগম লস্কর, আমিনা বেগম প্রমুখ। হেমন্ত বিশ্ব শর্মাকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি। আমরা মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা মুসলিম মহিলারা হেমন্ত বিশ্ব শর্মাকে হুঁশিয়ারি দিয়ে বলছি, উনি রাজনীতি করেন, রাজনীতি করে যান। জাতের উপরে, মহিলাদের উপরে, মায়ের উপরে এইভাবে কুরুচিপূর্ণ মন্তব্য না করার জন্য আমি উনাকে চ্যালেঞ্জ ছুড়ে উনাকে আমি হুঁশিয়ারি দিচ্ছি, রাজনীতি করে যান। আপনি কেন বললেন মুসলিম মহিলারা এরা যে সন্তান দেওয়ার যন্ত্র কাহাকে বলে? এটা কি উন্নয়ন? এটা কি ডেভেলপ? না এটা কি? উনি আমাদেরকে জবাব দিতে হবে। আমি জবাব চাই হেমন্ত বিশ্ব শর্মার কাছে। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। একটি 8 ফুটের কংক্রিট স্ল্যাব যা তীব্র গতিতে চলা 500 টনের লোড নিতে পারে। হ্যাঁ, এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি, যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে স্লিপার সিমেন্টের পথিকৃৎ ডালমিয়া।
আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি। Dalmia Cement, future today. पास हो जाएगा ना? जी नहीं है, सिर्फ पास थोड़ी होना है, मुझे फर्स्ट आना है। जब आपके सपने साधारण नहीं तो आपका बिस्किट साधारण क्यों? अपनाइए 3 गुना ज्यादा दूध के पोषण वाला ब्रिटानिया मिल्क बिकीज। साधारण बिस्किट की आदत को कहिए जी नहीं। লগৰৰ বিয়াত পেট ফালি খোৱা, তাৰ পিছত ডায়েটিং কৰিবলৈ গুচি যোৱা। দেখিছে এইটো খোৱা মেলাততো কম বেছি হৈয়ে থাকে, সেইকাৰণে আহিল নতুন ব্ৰিটানিয়া নিউট্ৰি চইচ থিন এৰ'ৰুট, দ্য বেলেঞ্চ বিস্কিট। হালকা মচমচীয়া এৰ'ৰুটৰ সৈতে, না কম না বেছি, পেটকো ৰাখে খুশি। সাধারণ সিমেন্ট একটা এয়ার স্ট্রিপ তৈরি করতে নেয় 28 দিন, এটা নিয়েছে শুধু 4 দিন। হ্যাঁ, এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি, যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে ডালমিয়া সিমেন্ট। আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি। Dalmia Cement, future today. রাইমিং কিডস কর্নার প্রি স্কুল অত্যাধুনিক সমস্ত সুবিধা সম্পন্ন এই প্রি স্কুলে রয়েছে ডিজিটাল ইন্টারেক্টিভ ক্লাসরুম, ইন্টিগ্রেটেড লার্নিং সিস্টেম, লো স্টুডেন্ট টিচার রেশিও, স্পেশাল আর রিয়েল টাইম অ্যাক্টিভিটিস, আর পুরো স্কুল রয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। তাছাড়াও রয়েছেন অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। শুধু এতটাই নয়, এখানে রয়েছে অ্যাবাকাস, ডান্স, আর্ট ও যোগা প্রশিক্ষণের ব্যবস্থা। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে সরাসরি যোগাযোগ করুন রাইমিং কিডস কর্নার প্রি স্কুল, কলেজ রোড পয়েন্ট, জিসি কলেজের পাশে, শিলচর 788004। ফোন নম্বর 9706054799। সাধারণ সিমেন্ট একটা এয়ার স্ট্রিপ তৈরি করতে নেয় 28 দিন, এটা নিয়েছে শুধু 4 দিন। এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি, যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে ডালমিয়া সিমেন্ট। আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি। Dalmia Cement, future today. এডলোৱা নিউট্ৰি চইচ ওট কুকিজ। ওটছৰ নাম শুনিয়ে মুখ পেকেটা কৰিব, তাৰ পিছত অৰেঞ্জেছ আৰু আলমণ্ডছ টেষ্ট কৰি ওটছৰ ফেন হৈ পৰিব। ব্ৰিটানিয়া নিউট্ৰি চইচ ওট কুকিজ, ওটস খোৱাৰে সুস্বাদু নতুন উপায়, অনেস্টলি। একটি 8 ফুটের কংক্রিট স্ল্যাব, যা তীব্র গতিতে চলা 500 টনের লোড নিতে পারে। এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি, যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে স্লিপার সিমেন্টের পথিকৃৎ ডালমিয়া। আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি। Dalmia Cement, future today. पढ़ाई कर रहे हो? जी बुआ जी। पढ़ाई में ठीक ठाक है ना? जी। एग्जाम आ रहे होंगे। जी। ये लो, पास हो जाएगा ना? जी नहीं है, जी नहीं, सिर्फ पास थोड़ी होना है, मुझे फर्स्ट आना है। जब आपके सपने साधारण नहीं तो आपका बिस्किट साधारण क्यों? अपनाइए 3 गुना ज्यादा दूध के पोषण वाला ब्रिटानिया मिल्क बिकीज। ब्रिटानिया मिल्क बिकीज, साधारण बिस्किट की आदत को कहिए जी नहीं। ফিরে এলাম বিরতির পর। বিজেপি দলে যোগদান করলেন পশ্চিম সোনাই থেকে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করা দিলীপ কুমার দাস। শুক্রবার বিজেপি দলের পশ্চিম সোনাই মণ্ডল কার্যালয়ে বিধায়ক আমিনুল হক লস্করের হাত ধরে বিজেপিতে যোগদান করেন তিনি। এ ব্যাপারে বক্তব্য রাখতে গিয়ে আমিনুল হক বলেন, গত পঞ্চায়েত নির্বাচনে দলীয় টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়ে দল ত্যাগ করেছিলেন দিলীপ কুমার। বর্তমানে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিন্তু ভোট বিভাজন হয়ে যাতে ইউডিএফ প্রার্থী জয়ী না হন তার জন্যই তিনি বিজেপি দলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন। বিজেপি দলের হয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। সবাই উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি প্রদীপ কুমার দাস, জেলা পরিষদ সদস্য মানব সিং, সহসভাপতি মাহমুদ হোসেন লস্কর প্রমুখ। কিছু কর্মীরার মনে একটা সাপোর্ট ছিল দুর্দাসের প্রতি, কিন্তু পশ্চিমাঞ্চলে এই যে নির্বাচনের যেটা আমাদের বাধা ছিল 100% আমাদের তুলে আনা, আজকের এটা সম্পূর্ণ হয়ে গেছে। কারণ উনি বিজেপি ছিলেন, অন্য যে নির্দল প্রার্থী উনি কোনোদিনও বিজেপির কোনো পদাধিকারিতে ছিলেন না, কোনোদিনও না। এর লাগে ওনার সঙ্গে বিজেপির কর্মীরা নাই,
কোনো বিজেপির কর্মী নাই। কাটিগড়া বিধানসভা সমষ্টির মহাজোটের প্রার্থী হাজী খলিল উদ্দিন মজুমদার একাধিক দলীয় কর্মী সভা করলেন। শুক্রবার পশ্চিম কাটিগড়া জেলা পরিষদ এলাকার জালালপুর, কুশিয়ারকুল, তারাপুর, মহাদেবপুর, গুমড়া এলাকায় মহাজোটের উভয় দলের কর্মীদের নিয়ে নির্বাচনী সভা করলেন কাটিগড়া মহাজোটের প্রার্থী হাজী খলিল উদ্দিন মজুমদার। সভাগুলিতে উপচে পড়া ভিড় ছিল লক্ষণীয়। সভাগুলিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কালাইন ব্লক কংগ্রেস সভাপতি বিশাল সরকার, এআইইউডিএফ সমষ্টিভিত্তিক সভাপতি আতাউর রহমান লস্কর, প্রাক্তন জেলা পরিষদ সদস্য ত্রয়োবাসী দাস, কালাইন জিপি সভাপতি বাচ্চু চক্রবর্তী, আব্দুল সুবহান, ইমরুল হক মজুমদার সহ উভয় দলের নেতা কর্মীরা। শুধু জিনিসপত্রের দামের আচ্ছা দিন হয়েছে, ওইটা বেড়ে যাওয়ার আচ্ছা দিন। জিনিসপত্রের দাম যে বেড়ে গেছে না, ওইটারই আচ্ছা দিন হয়েছে, আর কোনো আচ্ছা দিন আমি দেখতে পাচ্ছি না। আজকে রেল বিক্রি হচ্ছে, আজকে ব্যাংকগুলিকে বেসরকারীকরণ করার পরিকল্পনা চলছে, হ্যাঁ তাজমহল বিক্রি হচ্ছে, হ্যাঁ লালকেল্লা বিক্রি করবার পরিকল্পনা চলছে, বিক্রি হয়ে গেছে, আজকে রেলওয়ে বিক্রি হচ্ছে, আজকে সমস্ত কিছু বিক্রির একটা প্রতিযোগিতা চলছে ভারতবর্ষের বুকে। বন্ধুরা, আমি বক্তব্য বেশি লম্বা করতে চাই না, আমি একটা বিনম্র আবেদন আপনার কাছে করতে চাই। এই যে মানুষটা দেখেছেন না, আমরা উনার সান্নিধ্যে আমরা যাই নাই, কিন্তু উনি গত 7 বছর যাবত বাচ্চু ভুলে গেছে। এখানে 7 বছর নিরলস ভাবে এই কাটিগড়ার বুকে কিন্তু একজন সমাজসেবী হিসাবে কাজ করে গেছে। তাই উনি পাশে থাকার দায়িত্ব আমাদের। সোনাই টাউনে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে, কিন্তু পশ্চিম সোনাইয়ে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি, শুধু হয়েছে দুর্নীতি। বৃহস্পতিবার সন্ধ্যায় শিলকুড়ি বাজারে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন সোনাই সমষ্টির নির্দল প্রার্থী আশিস হালদার। এদিনের জনসভায় বিভিন্ন বক্তারা বক্তব্য রাখতে গিয়ে এবার আশিস হালদারকে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। বহিরাগতকে হটিয়ে স্থায়ী প্রার্থী আশিস হালদারকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান বক্তারা। শুধু সোনাই বাজারে যতগুলো প্রকল্প নিয়েছেন, বেশিরভাগ প্রকল্প সোনাই বাজারে করেছেন। আমার কোনো আপত্তি নেই, সোনাই শহর হয়েছে, শহর উন্নত হোক, কিন্তু শহরের সাথে সাথে গ্রামও তো উন্নত হওয়া চাই। গ্রামে তো উন্নয়ন নেই। হজ ভবন বানালেন, কেন কচুরবাড়ি বলবো না ভাই? হজ ভবন বানালেন কেন ভঙ্গুরে বলবো না ভাই? সেই হজ ভবন খানা আমি সোনাইকেই বানালেন। সোনাইকে মাল্টি পারপাস হল হলো, সোনাই বাজারে কেন হলো ভাই? সেই মাল্টি পারপাস হলটা ভঙ্গুর বা শিলপুরি বা নতুন বাজার বা নরসিংপুর বা কচুরবাড়ি হতে পারতো না বলুন? কিন্তু সেই মাল্টি পারপাস হলটা আমি সোনাই বাজারে করলেন। দলাই বিধানসভা সমষ্টির 3টি ব্লকের বিভিন্ন কর্মী সমর্থকদের উপস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় দলাই বাজারে নরসিংপুর ব্লক কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন ছত্তিশগড়ের বিধায়ক তথা কাছাড় জেলা কংগ্রেসের প্রভারী বিনয় ভগত। উদ্বোধনী অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন ছত্তিশগড় প্রদেশ কংগ্রেসের সম্পাদক সুরজ চৌরসিয়া, যশপুর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার ভগত, যশপুর জেলা কংগ্রেসের আইন বিভাগের সভাপতি রাজেশ সিনহা, নরসিংপুর ব্লক কংগ্রেস সভাপতি রাজন পালিত প্রমুখ। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস প্রভারী বিনয় ভগত বলেন, বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বারবার ক্ষমতা দখল করছে। কৃষক শ্রমিক বিরোধী নীতি গ্রহণ করায় বিজেপির বিরুদ্ধে দেশের জনতা ক্ষেপে উঠেছেন। বিষয়টিকে কাজে লাগিয়ে ছত্তিশগড় থেকে বিজেপিকে উৎখাত করতে পেরেছে কংগ্রেস। আসামেও বিজেপি গণবিরোধী নীতি গ্রহণ করেছে, তাই বিষয়টি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে কংগ্রেস কর্মীদের। এদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নরসিংপুর ব্লক কংগ্রেস সভাপতি রাজন পালিত, পালংঘাট ব্লক কংগ্রেস সভাপতি সুধীর দাস, হিরণ পাল, সুরঞ্জিত পাল, নির্মল দাস, সিতু পাল, আলী আহমেদ লস্কর, মিন্টু দাস প্রমুখ। भारी बहुमत से सरकार बन के आएंगे, जो हमारे लिए सेवा करेगी, हमारे लिए सोचेगी, हमारा विकास की बात करेगी, हमारी आर्थिक मजबूती करेगी, हमारे सामाजिक उत्थान करेगी, हमारी आर्थिक मजबूती जैसे मैंने कहा, ये सब बातें हैं। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। বরাকের জন্য একটি কথাও বললেন না মোদি, সাংবাদিক সম্মেলন করে তোপ সুস্মিতা। 10 মার্চ পদত্যাগের পর এখন আবার কিসের বহিষ্কার, সাংবাদিক সম্মেলন করে বললেন দিলীপ পাল।
23 মার্চ বড়খলায় প্রচারে আসছেন যোগী আদিত্যনাথ, জানালেন প্রার্থী অমলেন্দু দাস। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করুন ভিটিভি নিউজ শিলচর এবং ফেসবুকে লাইক করুন ভিটিভি শিলচর পেজে। আর আমাদের বিনোদনমূলক অনুষ্ঠানগুলো দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ভিটিভি শিলচর। আমাদের ওয়েব পোর্টাল www.vtvnewsonline.in। আমাদের ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9401543245 নম্বরে। ধন্যবাদ। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।